এখানে দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আজকে আমরা কয়েকটা কোশ্চেন আলোচনা করব। এক হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের সংকটের কারণ কি? খুব ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমরা জানো বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সীমানা রয়েছে, ঠিক আছে। মিসক্রিনিয়াসের জন্য, পুলিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সীমানা আছে। এবার বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে। যদি তারা ওখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকা শুরু করে বা আসাম ত্রিপুরা ঢোকা শুরু করে, তাহলে কিন্তু ভারতের পক্ষে একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াবে। যেমন রোহিঙ্গা সমস্যা ছিল, এটাও কিন্তু একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। সিকিউরিটি থ্রেট থেকে শুরু করে আর অনেক কিছু। তাই এই কোশ্চেনটা আসার মারাত্মক চান্স এটা, ঠিক আছে। বাংলাদেশের সংকটের কারণ কি? 1 আর 2 নাম্বার, এটার সাথেই ভারতে তার প্রভাব, ভারতে বা পশ্চিমবঙ্গে তার প্রভাব আলোচনা করো। প্রভাব আলোচনা করো, ঠিক আছে, প্রভাব আলোচনা করো। বুঝতে পেরেছো? বাংলাদেশের সংকটের কারণ কি? ভারতে বা পশ্চিমবঙ্গে তার প্রভাব আলোচনা করো। বাংলাদেশের সংকটের কারণ ভারতে ও পশ্চিমবঙ্গে তার প্রভাব আলোচনা করো। এবার তোমরা আমাকে বলো, সব এখানেই আলোচনা। যারা লাইভ ক্লাসে প্রতিদিন থাকবে ভাই, ঠিক আছে, আমি তোমাদের একটু কথা দিতে পারি, লাইভ ক্লাসে একটু কাজটাকে একটু কমিয়ে লাইভ ক্লাসে থাকো, এর বেনিফিট তুমি পাবে। এবার তোমরা আমাকে বলো, প্রথমে আমাদের কি আনতে হবে? মাথায় পয়েন্ট। যখনই কোশ্চিন আমার হাতে চলে আসবে, আমার মাথায় পয়েন্টও সাথে সাথে চলে আসবে। আর পয়েন্টের জন্য কি করতে হবে আমি আগের দিনই বলেছি, পয়েন্টের জন্য আলাদা খাতা বানাতে হবে, যে এই কোশ্চিনে এই পয়েন্ট। আগের দিন খুব সুন্দর করে বুঝিয়েছি। এখানে যখনই তুমি কোশ্চিনটা দেখছো, বাংলাদেশের সংকটের কারণ কি, তাহলে এখানে প্রথমে কি পয়েন্ট দেবে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার ভাই ভূমিকা, তাই তো? ভূমিকায় কি লিখবে? ভূমিকায় কি লিখছো তুমি? প্রথমেই তো তুমি শুরু করতে পারো না অ্যান্সারটা। প্রথমে তুমি লিখবে যে বাংলাদেশ সংকটের কারণ কি, সেটা লেখার আগে যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক কি বা ভারতের মধ্যে সম্পর্ক কি, তা তুমি এখানে লিখছো কি লিখবে? ভারত যে সমস্ত দেশের সাথে সীমানা বন্টন করে তার মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। ব্র্যাকেট লিখে দিলে কত? 4096 কিলোমিটার। এটা না লিখলে যে কিছু হতো তাও না, লিখে দিয়ে তুমি পরীক্ষককে বোঝাতে চাইছো যে আমি জানি স্যার, আমি জানি, ঠিক আছে, যে কত কি ডিটেলসেই জানি আমি, এটা বোঝাতে চাইছো। ব্যাস, এগুলো ছোটখাটো বিষয়গুলো মার্কস তুলতে সাহায্য করে। প্রথম ভুল ডেসক্রিপটিভে, প্রথম ভুল কিভাবে হয় জানো? আমরা তাড়াহুড়োতে কি করি, যে কোশ্চিন থাকে না, সেই কোশ্চিনের মানেই বুঝতে পারি না। আজকে ইউপিএসসি বলো, WBCS বলো, ছেলেমেয়েরা কোশ্চিন ভুল লিখে দিয়ে চলে আসে। মানে ইউপিএসসিতে ডেসক্রিপটিভে এমনভাবে শেখানো হয় আমাদের যে কোশ্চিন যেটা করবে সেটাই লিখতে হবে। আর কোশ্চিনগুলো এমনভাবে করা হয় যে তুমি ভাববে অন্যটা, এর অ্যান্সার হয়তো অন্য হবে, এরকম ভাববে তুমি, এরকম ভাবেই কোশ্চিন করা হয়। তোমাদের ক্ষেত্রেও দেখো, কোশ্চিন করা হচ্ছে একটা, তুমি অ্যান্সার দিচ্ছ আরেকটা, তাহলে ভুল। তোমার যে হার্ডওয়ার্ক সেটা গেল মাটিতে সব। যেটা কোশ্চিনে দেবে সেটাই অ্যান্সার লিখতে হবে তোমাকে, একদম টু দা পয়েন্ট সেটাই, ঠিক আছে। যেমন ধরো আজকে এক্সাম্পল দিয়ে বলি, আগের দিন আমি যে প্রিমবেল লিখতে দিয়েছিলাম, প্রিমবেল, এই প্রিমবেলটা আমি তোমাদের বলে দেবো। এটা আমি যখন পলিটি ক্লাস করাবো, এখন তো জিওগ্রাফি ধরেছি, পলিটি যখন শুরু করবো তখন বলবো। প্রিমবেল যেটা এখানে লিখতে দিয়েছে, প্রিমবেলের গুরুত্ব কি, প্রিমবেল থাকলে কি অসুবিধা, মানে এই যে প্রিমবেল আছে আমাদের, এর ফলে আমাদের কি সুবিধা হচ্ছে, এটাই হচ্ছে ডাইরেক্ট কোশ্চিন, ঠিক আছে। কি গুরুত্ব আছে, কি বৈশিষ্ট্য বলতে গুরুত্ব। তো অনেকে বৈশিষ্ট্য লিখে দিয়েছে, এর বৈশিষ্ট্য হচ্ছে এটা, এর মধ্যে এই আছে, কিন্তু এটা সংবিধানে থাকার ফলে সংবিধানের কি সুবিধা হয়েছে, ভারতবর্ষের মানুষের কি সুবিধা হয়েছে,
সেটা কেউ লেখেনি। ম্যাক্সিমাম দেখলাম শুধু বৈশিষ্ট্য লিখে দিয়েছে, তাই তারা সেইভাবে নাম্বার পায়নি। তাই তোমাকে যা কোশ্চিন বলবে সেই হিসাবেই অ্যান্সার লিখতে হবে, সেই হিসাবেই অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, এখানে আমার কোশ্চিন দিয়েছে বাংলাদেশ সংকটের কারণ কি। আমি এখানে জাস্ট একটু লিখে দিলাম যে ভারত যে সমস্ত দেশের সাথে সীমানা বন্টন করে তাদের মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে কার সাথে? বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। সম্প্রতিকালে, কারণ সাম্প্রতিক ঘটনা, তাই তুমি লিখছো সম্প্রতিকালে সম্প্রতিকালে বাংলাদেশের রাজনীতিতে সংকট বা উত্থান পতন লক্ষ্য করা গেছে। সংকট বা উত্থান পতন লক্ষ্য করা গেছে। ঠিক আছে, লক্ষ্য করা গেছে, যা নিম্নে আলোচনা করা হলো, বা যার কারণ নিম্নে আলোচনা করা হলো। ঠিক আছে, আলোচনা করা হলো। দেখো আমি এই কোশ্চিনগুলো আমি তোমাদের জন্য যে মডেল অ্যান্সার এনেছি সেটার অ্যান্সার একটু অন্যরকম হতে পারে। আমি এখানে ডাইরেক্ট তোমাদের সাথে ক্লাস করছি, সাথে সাথে ওয়ার্ডগুলোকে বানাচ্ছি। তোমাদের এই জিনিসটাকে তোমাদের মধ্যেও কিন্তু তৈরি করতে হবে ভাই। যখনই কোশ্চেন দেখবে সাথে সাথে এগুলো রেডি করতে হবে, মাইন্ড থেকে অটোমেটিক্যালি অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই দরকার ইনফরমেশন। আমি এগুলো আগের সেকেন্ড ক্লাসে বোধহয় বলে এসেছিলাম যে একটা নোট লিখতে গেলে কি দরকার হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে তোমার ইনফরমেশন। প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে তিনটে জিনিসের দরকার হয়, হাতের লেখা, ঠিক আছে, ডেটা, এইভাবে আমি তোমাদের সব বলে দিয়েছিলাম। একটু ক্লাসগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমি ডাইরেক্ট শুরু করলাম না যে বাংলাদেশের সংকটের কারণ কি, কারণ আমার কোশ্চেনটা দেবে 10 নম্বরের বা 15 নম্বরের। ঠিক আছে, এরকম কোশ্চেন দেবে। আর যদি 2 নম্বর দিত তাহলে ডাইরেক্ট লিখে দিতে যে বাংলাদেশের এই কারণ 5 লাইনের মধ্যে, সেটা পরে ব্যাপার, সেটা তুমি এমনিও লিখতে পারবে। 10 বা 15 নম্বর দিলে তোমাকে একটু প্রথমে ভূমিকা লিখতে হবে যে অ্যাকচুয়াল জিনিসটা কি। ভারত যে সমস্ত দেশের সাথে সীমানা বন্টন করে তার মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। সম্প্রতিকালে বাংলাদেশের রাজনীতিতে সংকট বা উত্থান পতন লক্ষ্য করা গেছে, যার কারণগুলো আমি নিম্নে আলোচনা করলাম। পরীক্ষা বুঝতে পারলো যে না, তুমি একটা সুন্দরভাবে একটা জিনিস কিছু উপস্থাপন করছো, তার আগে এটা বললে। ঠিক আছে, এবার তুমি কারণগুলো লিখছো। কারণ তুমি ডাইরেক্ট লিখতে পারো প্যারা করে। আর আমি বলবো সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ডেসক্রিপটিভে পয়েন্ট যারা যত বেশি করতে পারবে তাদের তত বেশি মার্কস আসবে। ঠিক আছে, তো তুমি প্রথম কারণ কি হতে পারে ফটাফট তোমরা আমাকে বলো, কি কি কারণ হতে পারে? দেবাংশু, ঠিক আছে ভাই, ডিউটি করো, ডিউটি ফার্স্ট, দেন এগুলো ক্লাসগুলো দেখে নিও। বলো কারণ কি কি হতে পারে, তোমার মাথায় কি কি কারণ আসছে যে বাংলাদেশের সংকট যে ঘটেছে তার পেছনে কি কি কারণ আছে? একজন বলছে, সুমিত বলেছে সঠিক শাসন ব্যবস্থার অভাব। ওকে, তাহলে তোমরা যা যা পয়েন্ট বলছো আমি সেগুলো থেকে বলবো। দেখো, এক, সঠিক পয়েন্টই সব ভাই। এখানে শাসন ব্যবস্থার একটা খাতা করতে বলেছিলাম আমি। ঠিক আছে, একটা খাতা করবে, তার অভাব না। ঠিক আছে, আচ্ছা, পয়েন্টের খাতা, তোমাদের নোট তো আমি তোমাদের দেবো। একটা খাতা করে পয়েন্ট, সেখানে শুধু কোশ্চিন থাকবে আর তার পিছনে পয়েন্ট থাকবে। যেমন এই কোশ্চিনটা থাকবে, এটা কোশ্চিন এটা, এবং এর পেছনে প্রথম পয়েন্ট ভূমিকা, ভূমিকার পর থাকবে সঠিক শাসন ব্যবস্থার অভাব। এরকম ভাবে পয়েন্ট থাকবে। তুমি পরীক্ষার আগে বারবার পয়েন্টগুলোকে মেমোরাইজ করবে। ঠিক আছে, যেমন এখানে অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক কারণ। চলো তোমার যা বলছো আপাতত আমি সেইগুলোই ধরছি। এক হচ্ছে অর্থনৈতিক প্রভাব। চলো 3 নাম্বার রাজনৈতিক কারণ। ওকে, চলো আর তোমরা যেটা বলবে সেখান থেকে অ্যান্সার বানাবো। বলো, তারপর আমি তোমার মডেল অ্যান্সার দেবো, অসুবিধা নেই। আগে জিনিস বোঝা, আগে নিজের মধ্যে সেই ইনফরমেশনটা দিয়ে উপস্থাপন করার পদ্ধতি শিখতে হবে ভাই।
কোটা সিস্টেম, তাই তো? মানে কি বলে কোটার বাংলা কি? কোটার বাংলা হচ্ছে রিজার্ভেশনের বাংলাটা কি বলে ওটাকে? সংরক্ষণ, সরকারি চাকরিতে সংরক্ষণ, ঠিক আছে? সরকারি চাকরিতে সংরক্ষণ, সরকারি চাকরিতে সংরক্ষণ। তারপর আর কি? সামাজিক কারণ, চলো সামাজিক কারণ, সামাজিক কারণ। আর বলো, ফটাফট বলো। আমাকে 10 নাম্বার দিয়েছে, আমি কটা পয়েন্ট লিখবো? আমাকে ভারতের পশ্চিমবঙ্গের উপর প্রভাবও লিখতে হবে, মাথায় রাখবে। তার মানে এখানে 5টা লিখবো, এখানে 5টা লিখবো, ঠিক আছে? এর বেশি লিখতে যাবো না, তাহলে আমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার হয়ে যাবে তাহলে তখন। সামাজিক কারণ হলো মুক্তিযুদ্ধ, রিজার্ভেশন একই জিনিস। সুশাসনের অভাব, তো এটা লিখে দিন, সঠিক শাসন ব্যবস্থার অভাব। বিচার ব্যবস্থা, রিলিজিয়ান, রিলিজিয়ান এখানে কোনো ইস্যু ছিল না, এখানে কোনো রিলিজিয়ান বা ধার্মিক দিক ছিল না। এই এর ধর্মীয় না ভাই, এটাকে তোমরা ডাইরেক্ট বলতে পারো না। আর কি? তোমরা যখন এই খবরটা ঘটেছিল তখন তোমরা নিউজ পেপারে, নিউজ চ্যানেলে বারবার দেখেছিলে যে এই যে বাংলাদেশে উত্থান পতন ঘটলো, এর পেছনে বৈদেশিক শক্তির প্রভাব রয়েছে। কেউ বলছে আমেরিকার প্রভাব রয়েছে, কেউ বলছে পাকিস্তানের প্রভাব রয়েছে, তাই তো? তাহলে এখানে সেটাও আমি বলতে পারি, বৈদেশিক শক্তির, বৈদেশিক শক্তির প্রভাব, প্রভাব, ঠিক আছে? তুমি ধর্মীয় কারণ ডাইরেক্ট বলতে পারো না, এখানে তুমি বলতে পারো যে কট্টরবাদী চিন্তা ভাবনা, ঠিক আছে? কট্টরবাদী মানে সেটা হিন্দু ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে। অ্যাকচুয়ালি কট্টর জিনিসটাই খারাপ। কট্টর মানে আমাদের ধরো ভারতবর্ষ, আমরা হিন্দুরাই সব, হিন্দু ধর্মই সব ধর্ম, এর উপরে আর কেউ নেই, আর বাকি ধর্ম সব নগণ্য, ঠিক আছে? এদের ইয়ে করে রাখো, দমন করে রাখো, এইটাকে কট্টরবাদী চিন্তা ভাবনা বলে, ঠিক আছে? তো সেই কট্টরবাদী চিন্তা ভাবনা হিন্দুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে, ঠিক? তো সেক্ষেত্রে বাংলাদেশে কিছু কট্টরবাদী চিন্তা ভাবনা কিন্তু প্রভাব লক্ষ্য করা যায় এখানে, ঠিক আছে? কট্টরবাদী চিন্তা ভাবনা মানে যে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে শেখ হাসিনা, সেটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো, তাই 7 নম্বরে কি? কট্টরবাদী চিন্তা ভাবনা, কট্টরবাদী, কট্টরবাদী চিন্তা ভাবনা, বাংলা কট্টরবাদী বলে, ঠিক আছে? চিন্তা ভাবনা। ব্যাস, কত পয়েন্ট পেয়ে গেলাম, আর কিছু লাগে? তোমরা নিজেরাই অ্যান্সার বার করতে পারবে, ঠিক? তাহলে এবার দেখো, পয়েন্ট তো আমি পেয়ে গেলাম, কিন্তু যে খুব ভালো লিখবে, মানে যে নাম্বার বেশি তুলবে, 0.1, 1, 2 করে তোমাকে বেশি রাখতে হবে প্রত্যেকটা কোশ্চিনে। তাহলে অনেকে ফট করে এগুলো লিখবে, কিন্তু যে বুদ্ধিমান সে এইগুলো লিখবে না প্রথমেই। সে কিভাবে লিখবে? এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কারণ, সেটা আগে লিখবে। তাহলে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কারণ কোনটা, কি মনে হয়? এই যে কারণ, কারণ, এই কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, কে বলতে পারবে? বলো ভাই। যদি ক্লাসে বিন্দু মাত্র কোথাও অসুবিধা মনে হয়, না বুঝতে পারো, আমাকে বলবে এখানে, ঠিক আছে? আমাকে এখানে বলবে এই ব্যাপার স্যার, এই ইউটিউবে গিয়ে বলছো স্যার এত বড় ডেসক্রিপ্টেড নোট দিচ্ছেন বলে গালাগালি দিচ্ছ। কি অবস্থা! এই মানসিকতা নিয়ে কিভাবে বড় হবে ভাই? সবাই না, আমার এখানে 99.9% স্টুডেন্ট আছে যারা আমাকে ভালোবাসে বলেই এখানে ভর্তি হয়েছে, কিন্তু একজন ভাই, তুমি এখন পারো না বলে কি আমি বাকিরা পারবে না? বাকিদের তুমি পারো না বলে কি আমি বাকিদের পড়াবো না বেশি? সংরক্ষণ প্রথম, রিজার্ভেশন সিস্টেম। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যদি দেখি, সেটা হচ্ছে সরকারি চাকরিতে সংরক্ষণ। আর এর ফলেই তো ছাত্র আন্দোলন হয়েছিল, তাই না?
তাহলে ফার্স্ট পয়েন্ট সাজাতে হবে, সেটা হচ্ছে কি সরকারি চাকরিতে সংরক্ষণ, সরকারি চাকরিতে সংরক্ষণ। ঠিক আছে, এখানে তাহলে কি লিখবে এবার একবারে পয়েন্টগুলো আলোচনা করতে থাকি, তোমার নোট পেয়ে যাবে। কি লিখবে প্রথমে তোমরা এইভাবে লিখবে, বাংলাদেশের সংরক্ষণ প্রথা বা সংরক্ষণ ব্যবস্থা অনেক বেশি তীব্র ছিল। সেখানে তোমার মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সন্তান এবং তার পরবর্তী প্রজন্মরা একটা হিউজ সংখ্যক কি পেত, তোমার রিজার্ভেশন পেত। ঠিক আছে, সেই রিজার্ভেশনের দরুন কি মানে বাকি দেশের বাকি ছাত্রছাত্রীদের মধ্যে বা বাকি মানুষদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যে তারা ভাবতো যারা মুক্তিযোদ্ধারা ছিল তাদের সংরক্ষণ দেয় বা তাদের ছেলেদের সংরক্ষণ দেয় সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাদের প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ পেয়ে যাবে এটা সঠিক নয়। সরকার তাদের সাথে কি করছে, অবিচার করছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার এই কোশ্চেন যদি 40 নাম্বারের থাকতো তখন তোমাকে এখানে আরো ডিটেলসে লিখতে হতো যে মুক্তিযোদ্ধারা কত পার্সেন্ট সংরক্ষণ পাবে, সেখানকার নিম্ন ক্যাটাগরির লোকরা কত তোমার মানে নিম্ন ক্যাটাগরি বলতে নিম্ন আমাদের বর্ণের লোকরা কত পাবে, রিজার্ভেশন পাবে, সেই ইয়েগুলো ডিটেলসে লিখতে হতো। কিন্তু অত তোমার জায়গা নেই লেখার, আমার 10 নম্বরে এখানে পাশে লিখতে হবে, ওখানে পাশে লিখতে হবে। তাই সরকারি চাকরিতে সংরক্ষণ, এখানে তুমি বলছো যে মুক্তিযোদ্ধাদের তাদের সন্তান তাদের নাতিপুতি এভাবে তো লেখা যায় না, তাদের প্রজন্ম কি পেত, সরকারের কাছ থেকে সংরক্ষণ পেত সরকারি চাকরিতে, যার ফলে তোমার পুরো দেশের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল মানুষদের মধ্যে। তাদের একটাই দাবি ছিল যে হয় মুক্তিযোদ্ধা বা তাদের ছেলেমেয়েরা পর্যন্ত চাকরি পাক, ঠিক আছে, কিন্তু তাদের প্রজন্মের পর প্রজন্ম যে সংরক্ষণ পাবে এটা সঠিক নয়, সরকার তাদের সাথে অবিচার করছে। ক্লিয়ার? ব্যাস, হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট কি পয়েন্ট হবে বলো? সেকেন্ড, এরপর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, শাসন ব্যবস্থার অভাব। ঠিক আছে, তাহলে এখানে এই পয়েন্টটাও তোমরা ঢোকাতে পারো, সেকেন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে 2 নাম্বার পয়েন্ট, শাসন ব্যবস্থা ও সরকারি নীতি, ব্যবস্থা ও সরকারি নীতি কি জিনিস তোমরা এখানে ডাইরেক্ট লিখবে। বাংলাদেশের আওয়ামী লীগ এর প্রতিনিধিত্ব করতো শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এবার দেখা গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে শেখ হাসিনার যে দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারাই একমাত্র ভোটে পার্টিসিপেট করত, আর বাকিদের সেইভাবে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হতো না, তাদের জেলবন্দি করা হতো। ঠিক আছে, ইভেন বিরোধী দলের যে সমস্ত বড় বড় লিডাররা ছিল তাদের আজীবন জেলে বন্দি করে রাখা হয়েছিল। তার ফলে তাদের যারা অনুসরণকারী আছে, আজকে ধরো বিজেপি শাসক দল আর কংগ্রেস হচ্ছে কি, কংগ্রেস হচ্ছে তোমার বিরোধী দল, তা কংগ্রেসের তো কিছু ফলোয়ার আছে, কংগ্রেসকেও তো কোনো মানুষ ভোট দেয়। তাহলে বিজেপি যদি এখন সব কংগ্রেসের নেতাদের জেলে ঢুকিয়ে দেয় আজীবনের জন্য, তাহলে কংগ্রেসের মানুষদের মধ্যেও, কংগ্রেসকে যারা ভালোবাসে তাদের মধ্যেও, সে কম হোক না সংখ্যায়, তাদের মধ্যেও তো একটা ক্ষোভ সৃষ্টি হবে। সেটাই তো এখানে বলছে যে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি রাজনীতি দলদের সেইভাবে তোমার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হতো না, এরকম অভিযোগ রয়েছে। তুমি কিন্তু ডাইরেক্ট বলছো না, তুমি ডাইরেক্ট এগুলো প্রমাণও হয়নি, তাই বলবে এরকম অভিযোগ রয়েছে। এবং তার সাথে সাথে বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের আজীবন তোমার কারাবাসের সাজাও কিন্তু সেখানে শোনানো হয়েছিল, যার ফলে বিরোধী দলের যে ভোটাররা ছিল তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এছাড়াও দেশের মধ্যে বেকারত্ব থেকে শুরু করে আরো অন্যান্য শাসনমূলক যে কাজগুলো ছিল সেখানে কিন্তু কিছু সরকারের খারাপ অবস্থা বা অচল অবস্থা লক্ষ্য করা যায়। তাহলে এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর পয়েন্ট, তাহলে সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলাম। 3 নম্বর পয়েন্ট এর মধ্যে খুব ইম্পর্টেন্ট আর কি, অর্থনৈতিক প্রভাব, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থনৈতিক প্রভাব মানে কি, এখানে তুমি লিখছো যে করোনার পর 2019 সালের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন খারাপ হতে থাকে। ঠিক আছে, মানুষ বেকার হতে থাকে, মানুষের হাতে কাজ নেই। সেই পরিস্থিতিতে সরকারের যে অচল অবস্থা, মানে অচল শাসন ব্যবস্থা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল।
মানুষের পার ক্যাপিটা ইনকাম বা অর্থনৈতিক অবস্থা এত খারাপ অবস্থায় গিয়েছিল যে মানুষের মধ্যে সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব কিন্তু জন্ম নিয়েছিল সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এখানে অর্থনৈতিক প্রভাব, মানুষ বেকার হয়ে যাচ্ছিল, মানুষের পার ক্যাপিটা ইনকাম কমে যাচ্ছিল। ঠিক আছে, মানুষের হাতে চাকরি ছিল না, সরকারের প্রতি একটা বিরূপ মানে ছবি কিন্তু তৈরি করেছিল। তাহলে অর্থনৈতিক প্রভাবটাও এখানে ইম্পর্টেন্ট কারণ। তারপর কি, তারপর তুমি দিচ্ছ এখানে কট্টরবাদী চিন্তা ভাবনা। ঠিক আছে, কট্টরবাদী চিন্তা ভাবনা 4 নম্বরে তুমি এখানে দিচ্ছ কি, কট্টরবাদী চিন্তা ভাবনা বা কট্টর মৌলবাদী চিন্তা ভাবনা। তুমি এখানে লিখছো কি, লিখবে শেখ হাসিনা সরকারের সাথে বা বাংলাদেশের যে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সরকার, তার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল। ঠিক আছে, এবং ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের রেল ব্যবস্থা শুরু করারও কথা চলছিল শেখ হাসিনা সরকারের সাথে। ঠিক আছে, লিখছো তুমি। এর ফলে বাংলাদেশের যে কট্টরবাদী চিন্তা ভাবনার লোকরা রয়েছে তারা কিন্তু সেই জিনিসটাকে ভালো চোখে দেখেনি তারা। ঠিক আছে, কেন? কারণ তারা যেহেতু মুসলিম সম্প্রদায়ের কট্টরবাদী চিন্তা ভাবনার লোক তারা, তাই তারা ভাবতো যে ভারতে হিন্দুরাই বেশি আছে। ঠিক আছে, এই শেখ হাসিনা সবসময় ভারতের কথা শুনেই চলে। তাই একটা বিরূপ প্রতিচ্ছবি কিন্তু সেই দেশের মানুষদের মধ্যে এই ধরনের লোকরা কিন্তু তুলে ধরেছিল। ঠিক আছে, ক্লিয়ার? তাই এই একটা। তারপর তুমি দিতে পারো বৈদেশিক চিন্তা ভাবনা। 5 নম্বরে দাও বৈদেশিক শক্তির প্রভাব। বিভিন্ন নিউজ চ্যানেল অনুযায়ী, এভাবে লিখতে হবে যে বিভিন্ন নিউজ চ্যানেল অনুযায়ী বা বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশের যে উত্থান পতন ঘটলো সেখানে আমেরিকার একটি প্রভাব রয়েছে। ঠিক আছে, আইল্যান্ডের নাম আমি ভুলে গেলাম, কি একটা আইল্যান্ড নিয়ে নিয়েছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, পেটে রয়েছে, মনে পড়লে বলছি। সেই আইল্যান্ডটা নিয়ে আমেরিকা চেয়েছিল যে যাতে শেখ হাসিনা সরকারের পতন ঘটে সেখানে। ঠিক আছে, এছাড়াও পাকিস্তানেরও কিন্তু একটা মদত রয়েছে, এরকম আমার কথা নয়, এরকম সংবাদ মাধ্যমে শোনা গেছে। তা বৈদেশিক ইয়ে বলে তুলে ধরলে। তারপর তুমি সামাজিকটাও দিলে। ঠিক আছে, সামাজিক কারণ কিছু মানে শেখ হাসিনা সরকারের সাথে বাংলাদেশের যে ইয়েগুলো রয়েছে, সামাজিক কিছু ইস্যু রয়েছে, সেইগুলো নিয়ে তুমি আলোচনা করলে ব্যাস, তাহলেই হলো। হ্যাঁ, সেন্ট মার্টিন, রাইট, কোনাল ঠিক বলছো। তাহলে এইগুলো কি লেখা খুব কঠিন? এইগুলো লেখা কি খুবই কঠিন? বলো, কোনো কঠিন না। তাহলে তুমি এখানে এই 5টা পয়েন্ট লিখলে। তাহলে প্রথমে কি লিখছো? প্রথমে লিখছো ভূমিকা। ঠিক আছে, যে বাংলাদেশের সাথে আমাদের এত সীমানা রয়েছে, এই ব্যাপার, এই বিষয় বৃত্তান্ত। এবার যদি কোশ্চিনটা অনলি পশ্চিমবঙ্গ নিয়ে দেয়, তাহলে তুমি কি লিখবে? তখন কি লিখবে যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে এত, তখন লিখতে হবে ভারতের সাথে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে 2210 কিলোমিটারের, এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের 10টা জেলার সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এভাবে তখন লিখতে হবে। তখন বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ডেটা ঢোকাতে হবে। আর এখানে ভারতের ডেটা আমি ঢোকালাম, যেখানে কি বললাম যে 4096 কিলোমিটার রয়েছে। তুমি বললে এটাও বলতে পারো যে 5খানা স্টেট আছে যাদের সাথে কিন্তু সীমানা শেয়ার করে। তো ভূমিকা তোমরা লিখলে। এবার কারণ পর পর তোমরা এক এক করে 5টা কারণ তোমরা এখানে লিখছো। ঠিক আছে, 3, 4, 5, বেশি বড় লিখতে যাবে না, তাহলে টাইম ম্যানেজমেন্ট হবে না। এটা হচ্ছে কারণ, পরপর তোমরা লিখলে। ঠিক আছে, এরপর কি লিখবে? পশ্চিমবঙ্গে তার প্রভাব বা ভারতে তার প্রভাব। প্রভাব কি হবে? নেক্সট, প্রভাব কি প্রভাব পড়বে? কি হবে? প্রভাব কি পড়বে? প্রভাব কি পড়বে? তাহলে ভারতের সাথে আগে ভারতের সাথে আলোচনা করি, তারপর পশ্চিমবঙ্গ, একই সেমই হবে প্রায়। তাহলে প্রভাব যদি বলি, তাহলে ভারতের সাথে যদি প্রভাব বলি, তাহলে কি হবে? ফার্স্ট, ফটাফট বলো। একটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব পড়বে। তো ফার্স্ট হচ্ছে অর্থনৈতিক প্রভাব। ভাই, বাংলাদেশের সাথে আমাদের একটা মারাত্মক বাণিজ্য হয়। ঠিক আছে, তা সেই অর্থনৈতিক, আজকে বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় বা খুব কম পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব লক্ষ্য করা যাবে। দ্বিতীয় হলো অর্থনৈতিক প্রভাব রয়েছে, তাই তো? রাইট, এক নাম হচ্ছে অর্থনৈতিক প্রভাব। তারপর বলো কূটনৈতিক প্রভাব। কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব। কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব।
সম্পর্কের উপর প্রভাব। ভাই কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব কি? এর কারণ কি? কূটনৈতিক সম্পর্ক মানে এই যে আগের দিন আমি বোঝাচ্ছিলাম, আজকে ধরো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, আমি আগের দিন বোঝাচ্ছিলাম। আজকে ইন্ডিয়া কি করলো? ইউক্রেনে প্লেন পাঠালো। রাশিয়া কি করলো? ইউক্রেনে অ্যাটাক করা বন্ধ করে দিল যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার প্লেন এখানে ছিল। কেন? রাশিয়ার থেকে কি আমরা বেশি পাওয়ারফুল? রাশিয়ার থেকে কি আমরা বেশি পাওয়ারফুল? না। তাহলে রাশিয়া কেন আমাদের প্লেন ঢুকলো যখন বন্ধ করে দিল ফায়ারিং? এটাই তো ডিপ্লোম্যাটিক পাওয়ার, কূটনৈতিক পাওয়ার। কারণ এই এখনকার দিন হচ্ছে কি তোমার গ্লোবালাইজেশনের দিন, ঠিক আছে, সবার সাথে সবার ব্যবসা বাণিজ্য করতে হয়। আজকে রাশিয়ার সাথে ইন্ডিয়ার প্রচুর ব্যবসা হয়। কিসে? আমরা রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনি। আজকে যদি রাশিয়া আমাদের কথা না শোনে তাহলে সেক্ষেত্রে রাশিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো না, রাশিয়া সেটা কোনোদিনই চাইবে না, রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। আজকে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমরা নিয়ে আসি, রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক রেখেছি প্রায় সেই সোভিয়েত ইউনিয়ন থেকে, তাই রাশিয়া সেই সম্পর্ক কোনোদিন খারাপ করতে চাইবে না। তো এইগুলোই তো ডিপ্লোম্যাটিক পাওয়ার। আজকে যদি তোমার এখানে শেখ হাসিনা সরকার থাকতো, তাহলে শেখ হাসিনা সরকার থাকলে আমাদের ভারতের সাথে সম্পর্ক খুব ভালো ছিল। আজকে আমরা বাংলাদেশের ওপর দিয়ে তোমার গ্যাস পাইপ লাইন নিয়ে যাচ্ছিলাম কোথায়? আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলোতে। আমরা রেল এত ঘুরে ঘুরে যেতে হয়, সেই জায়গায় ডাইরেক্ট বাংলাদেশের উপর দিয়ে রেল চলে যেত। কেন? এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার, ঠিক আছে। শেখ হাসিনার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনাকে ভারতের বন্ধু বলা হতো। আজকে এই কাজটা হওয়ার পর এই কূটনৈতিক সম্পর্কটা আর থাকবে না, ওই রেল প্রকল্প থেকে শুরু করে সব বন্ধ। তাহলে এটা একটা, এই দিকে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে। আর কি হতে পারে ফটাফট বলো? ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব, ওটা অর্থনৈতিক প্রভাবের মধ্যেই আমরা লিখবো, বুঝতে পেরেছো সূর্য হালদার? কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব, এটা তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, কূটনৈতিক সম্পর্ক, ঠিক আছে। আর কিসের উপর প্রভাব পড়তে পারে? সিকিউরিটি থ্রেট। এ বলছো সিকিউরিটি থ্রেট, একদমই ঠিক আছে। নিরাপত্তা, এটা নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে। নিরাপত্তা জনিত খুব ইম্পর্টেন্ট। কিরকম? বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার বর্ডার, টোটাল 5টা, তুমি এর মধ্যে লিখছো আর কি, টোটাল 5খানা স্টেটের সাথে আমরা বর্ডার এরিয়া শেয়ার করছি, ঠিক আছে। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যের মধ্যে সেই রকম ভাবে কিন্তু টাইট সিকিউরিটি ব্যবস্থা নেই। ইভেন এটাও দেখা যায়, আমি আগের দিনই বলছিলাম যে তুমি যদি এখন চাও বাংলাদেশে যাবে, তোমাকে 10,000 টাকা খরচা করতে হবে, তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এমন এমন জায়গা আছে, একবার বর্ডারের এই পাশে এসে বলবে তুমি এটা বাংলাদেশ, একবার এই পাশে এসে বলবে এটা ভারত। তাহলে এবার তুমি ভাবো, খুব ভালো করে ভাবো, ধরো শেখ হাসিনা সরকার রয়েছে বাংলাদেশে, পাকিস্তান কি করবে? পাকিস্তান তাদের যে টেরোরিস্টগুলো আছে তাদের পাঠাবে বাংলাদেশে, এবং বাংলাদেশের বর্ডার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বা বিভিন্ন জায়গা হয়ে এই টেরোরিস্টগুলো ঢুকে যাবে ভারতবর্ষে, ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। এবার শেখ হাসিনা সরকার থাকলে শেখ হাসিনা সরকার কি অ্যালাউ করবে? কোনোদিনও অ্যালাউ করবে না। শেখ হাসিনা সরকার থাকলে অ্যালাউ করতো না, কারণ প্রচুর পরিমাণে চেকিং হয় ভাই, ঠিক আছে। প্লেনে যখন আসে না, প্রচুর পরিমাণ চেক হয়। এবার ধরো বাংলাদেশে বসে আছে পাকিস্তানের লোক, এখানেও বসে আছে পাকিস্তানের লোক, তাহলে আরামসে এখান থেকে এখানে চলে আসবে, দেন এখানে শিফট হবে। তাহলে এটা কত বড় সিকিউরিটি থ্রেট। আর এত বড় বর্ডার এরিয়া তোমার তারাকাট মানে টাইট সিকিউরিটি দিতে গেলে আমাদের প্রচুর মানে টাকা পয়সা লাগবে। তাহলে সেটাও টাকা পয়সারও আমাদের ক্ষতি হলো, প্লাস তার সাথে সাথে আমাদের নিরাপত্তারও এখানে সমস্যা হচ্ছে। কিচ্ছু না, 10 কিলো RDX নিয়ে যদি ঢুকে যায় না কলকাতায়, যখন কোনো একটা অনুষ্ঠান হবে এবং সেখানে যদি ওটা কোনো কারণে যদি ফেটে যায় না, একসাথে অন্তত পক্ষে 500 লোকের না যে মাংসপিণ্ড সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। দেখেছো ওই যে এই পুলওয়ামা যে এটা হলো, অ্যাটাকটা হলো, পুলওয়ামা উড়ি অ্যাটাক, সেখানে দেখেছো কতগুলো আর্মির গাড়ি একটা গাড়ির সাথে লেগে, মানে টিনের মতো মুড়ে, সেই বড় বড় লরিগুলো যেগুলো আর্মিরা নিয়ে যায় সেগুলো টিনের মতো মুড়ে গেছে পুরো। তাহলে সেই জায়গাটায় একটা মারাত্মক সিকিউরিটি থ্রেট কিন্তু রয়েছে ভারতের ক্ষেত্রে, ঠিক আছে। একটা অর্থনৈতিক প্রভাব, কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব, নিরাপত্তাজনিত প্রভাব, আর কি হতে পারে? কে বলতে পারবে? আর ফটাফট বলো, আর কি হতে পারে?
শরণার্থীর প্রভাব, ঠিক, বাহ, শরণার্থীর প্রভাব পড়তে পারে। ভাই শরণার্থী এই জিনিসটা না খুব খারাপ জিনিস, ঠিক আছে। মানে কোনো দেশ সরকার চায় না কাউকে, কোনো শরণার্থীকে পাঠিয়ে দিতে, আবার উপায় নেই বলে কিছু করতেও পারে না। আজকে 1971-এ ইন্দিরা গান্ধী দেখলো যে এই যে এত হিন্দুরা রয়েছে, ঠিক আছে, এরা যদি মানে ভারতবর্ষে প্রবেশ করা শুরু করে, যে পরিমাণে খরচা হবে তার থেকে আমি যুদ্ধ করি, পাকিস্তানে যুদ্ধ করি, আমার কম খরচা হবে। যার জন্যই কিন্তু 1971-এ ইন্দিরা গান্ধী সরকার তোমার সায় দিয়েছিল যুদ্ধ করার জন্য, ঠিক আছে, যে না মুক্তি বাহিনী সাহায্য করো, এদের হাতিয়ার দিয়ে ট্রেনিং দিয়ে সাহায্য করে এটা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে। এই কারণেই, কারণ সে ইন্দিরা গান্ধী জানতো প্রচুর পরিমাণ শরণার্থী ভারতবর্ষে ঢুকবে, আর এদের খাওয়ানোর মতো টাকা বা পরিকাঠামো সরকারের নেই। তাহলে এই যে প্রচুর পরিমাণ শরণার্থী যদি আজকে পশ্চিমবঙ্গে ঢোকে বা ভারতবর্ষে ঢোকে, অন্তত পক্ষে 2 কোটি হিন্দু আছে, 2 কোটি হিন্দু, তাহলে এদের কত খরচা, এরা এসে এখানকার মেডিকেল সিস্টেমকে ইউজ করবে। আজকে আমাদের হাসপাতালগুলোর অবস্থা দেখো, আমাদের লাইন দিতে হয় 2 ঘন্টা, মানে রুগী মারা গিয়ে আবার জন্ম নিয়ে নেবে, এরকম অবস্থা হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে আরো পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, এখন হয়ে গেল আরো 11 কোটি লোক হয়ে গেল, তাহলে সেই জায়গায় কিভাবে এই মেডিকেল সিস্টেম ঠিক থাকবে, শিক্ষা ব্যবস্থা ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে শরণার্থীর যে সমস্যা সেটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে তোমরা এর মধ্যে তোমরা কি লিখবে, এখানে লিখবে যে চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত বিষয়ের উপর ব্যাপক প্রভাব পড়বে এবং শরণার্থীদের জন্য ভারতের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি হবে। ক্লিয়ার। আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিককে বাংলায় কি বলবো? স্ট্র্যাটেজিক মানে হচ্ছে স্ট্র্যাটেজিক রিজন, এটা মানে কি বলে এটা বাংলায়? স্ট্র্যাটেজিক মানে হচ্ছে তোমার কি বলে ওটাকে বাংলা, কেউ বলো না? কূটনৈতিকটা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু পর বোঝাচ্ছি। স্ট্র্যাটেজিক মানে কি বলো না একটু কেউ? স্ট্র্যাটেজিক যে সমস্যা, স্ট্র্যাটেজিক সমস্যা বলতে আমি তোমাদের এইভাবে বোঝাচ্ছি। ধরো এইটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ, এইখানটায় সব থেকে ন্যারোয়েস্ট পার্ট। চায়না রয়েছে এখানে, ঠিক আছে, এখানে রয়েছে চায়না। চায়নার সাথে যদি কোনো কারণে আমাদের যুদ্ধ বাঁধে, তোমরা বলবে স্যার যুদ্ধ বাঁধে না এখনকার দিন। ভাই বাঁধে, ঠিক আছে। 1962-তে তোমার জওহরলাল নেহরু এটা ভেবেছিল যে যুদ্ধ এখনকার দিনে হয় না, হয় যুদ্ধ, আর যখন হয় তখন অনেক কষ্ট সহ্য করতে হয়। যখন আর্মিদের দেহগুলো, আমাদের যে সেনা বাহিনী যারা রয়েছে তাদের দেহগুলো যখন ট্রাক ভরে ভরে আসে, তখন মনে হয় যে না, যদি আগের থেকে আমরা প্ল্যান করতাম তাহলে বোধহয় এই দিনটা দেখতে হতো না, ঠিক আছে। তাই স্ট্র্যাটেজিক মানে হচ্ছে তোমার বর্ডার এরিয়া যেগুলো, ঠিক আছে, সেখানে স্ট্র্যাটেজিক লোকেশনের যেগুলো আছে, মানে প্রতিরক্ষার জন্য ভারতবর্ষ, তোমার নিজের প্রতিরক্ষার জন্য ভারতবর্ষ যে সমস্ত এরিয়াগুলোকে চুজ করছে সেগুলোকে বলছে। তো এই এরিয়াটা খুবই ডেঞ্জারাস একটা জোন। যদি কোনো কারণে চায়নার যুদ্ধ, চায়নার সাথে বাংলাদেশের ভারতবর্ষের যুদ্ধ বাঁধে, চায়না কি করবে? ফার্স্ট এটার সাথে সম্পর্ক কেটে দেবে, ঠিক আছে। এইখানটাতেই অ্যাটাক করবে, তার যত বিমান আছে যা আছে না কেন এখানটাই অ্যাটাক করবে। যখনই অ্যাটাক করবে না, এই পুরো 7 সিস্টার এখান থেকে আলাদা হয়ে গেল। এবার তুমি এর মধ্যে কিভাবে যাবে? এখান থেকে তুমি আমাদের দিল্লি থেকে বা আমাদের পাঞ্জাব থেকে বলো, বা আমাদের ইস্টার্ন যে আমাদের মিলিটারি আছে সেখান থেকে যত নেভি উড়বে সব বঙ্গোপসাগর হয়ে ঘুরে তারপর এখানে যেতে হবে, কারণ বাংলাদেশের উপর যেতে পারবে না। কারণ বাংলাদেশের মধ্যে যখনই যাবে, বাংলাদেশে তো বসে আছে তোমার ডিফেন্স সিস্টেম, কম থাকুক বেশি থাকুক আছে ভাই, ঠিক আছে। ডিফেন্স সিস্টেম যখনই হেলিকপ্টার বিমান দেখবে অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। তো ও 10টার মধ্যে 5টাকে তো আঘাত করবেই ভাই, যতই কমজোরি হোক না কেন। তাই বাংলাদেশ উপর দিয়ে যেতে পারবে না, এ ঘুরে যাবে। যতক্ষণ ঘুরে যাবে না ততক্ষণ চায়না এটাকে ক্যাপচার করে বসে আছে, ঠিক আছে।
চায়নাটাকে ক্যাপচার করে বসে আছে। এবার কোনো কারণে চায়না যদি পুরোটা ক্যাপচার করে, এক সেকেন্ড, পুরোটা ক্যাপচার করার পর এইখানটায় কিছু ডিফেন্স সিস্টেম বসিয়ে দেয়, তাহলে এবার বঙ্গোপসাগর হয়েও ঘুরে যেতে পারবে না তুমি। যখন যাবা এখান থেকেই দেবে, ওপর থেকেই দেবে, আর তুমি স্থলভাগেও আর্মি নিয়ে যেতে পারবে না। তাহলে এইটাকে পুরো খেয়ে ফেলবে চায়না। ঠিক আছে, এটা হচ্ছে চিকেন নেকের গুরুত্ব, শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, তাহলে আজকের দিনে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য আমাদের স্ট্র্যাটেজিক যে বিষয়বস্তু সেইগুলোর উপরও কিন্তু প্রতিরক্ষামূলক, এখানে লিখতে পারো ডাইরেক্ট, প্রতিরক্ষামূলক সমস্যা, এই বিষয়টাই তোমাকে লিখতে হবে যে আমাদের প্রতিরক্ষামূলক সমস্যা, আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টের সাথে পুরো ভারতবর্ষের কানেকশনের একটাই লিঙ্ক, সেটা হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, আজকে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য সেই জায়গাটায় একটা থ্রেট আসতে পারে চায়নার থ্রু। ঠিক আছে, যেটা কিন্তু ভারতের পক্ষে একটা খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ সমস্যা। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু হতে পারে। তোমরা বুঝতে পারছো কিনা ভাই বলো? আমি একদম পুরো ভেঙে ভেঙে বলছি, নোট তো তোমরা পেয়েই যাবে, মুখস্থ করবে, কিন্তু যখন বুঝে বুঝে পড়বে বা লিখবে তখন নিজেই লিখতে হবে, তোমাকে মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না। বোঝা গেছে? তাহলে 5টা কারণ আমরা ইম্পর্টেন্ট কারণ লিখলাম, তুমি এইগুলোকে যেভাবে বোঝালাম লিখে আসো এবং সুন্দর করে প্রেজেন্টেশন, মানে সুন্দর করে উপস্থাপন করে আসো। তোমার 7-8 নাম্বার কে আটকায় আমি দেখবো। এরপরে আর কোন জায়গা আছে, সে স্টাডি আইকিউ বলো, হিন্দুস্তান টাইম বলো, টাইমস অফ ইন্ডিয়া বলো, বড় বড় নিউজ পেপার যেখান থেকে ইউপিএসসি ক্লিয়ার করে, এই পয়েন্টের বাইরে দেয় না ভাই। ঠিক আছে, এই পয়েন্টের বাইরে নেই তো কি দেবে? তুমি আমাকে বলো এর পয়েন্টের বাইরে কি আছে। কিন্তু যা কোশ্চিন দেবে আমাকে কিন্তু সেটাই লিখতে হবে। ঠিক আছে, আমাকে সেইটাই লিখতে হবে। যদি এবার এটা আমি ভারতের ক্ষেত্রে প্রভাব বললাম, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতো তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি কূটনৈতিক সম্পর্ক লিখতে পারতে না ভাই। কারণ কূটনৈতিক সম্পর্ক কার সাথে হয়? একটা দেশের সাথে আরেকটা দেশের হয়, রাজ্যের সাথে দেশের হয় না। ঠিক আছে, এটা রাষ্ট্র বসে রাষ্ট্রের বিষয়, তাই তুমি এখানে কূটনৈতিক সম্পর্ক দিতে পারবে না ভাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটু পয়েন্টগুলো চেঞ্জ হবে, জিনিস একই থাকবে। কি হবে? কোশ্চিন দিয়েছে পশ্চিমবঙ্গের উপর কি প্রভাব পড়বে, তাহলে 1 নাম্বার হচ্ছে শরণার্থীর সমস্যা সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গে, শরণার্থীর সমস্যা। ঠিক আছে, ক্লিয়ার? 2 নাম্বার চিকিৎসা ব্যবস্থায় সমস্যা দেখা যাবে। 3 নাম্বার শিক্ষা ব্যবস্থায় সমস্যা দেখা যাবে। 4 নাম্বার নিরাপত্তা জনিত সমস্যা দেখা যাবে। ঠিক আছে, নিরাপত্তা জনিত সমস্যা লক্ষ্য করা যাবে। 5 নাম্বার কি দেবে তুমি? রাজনৈতিক দলগুলোর উপরও কিন্তু প্রভাব পড়বে। ঠিক আছে, রাজনৈতিক দল বা তোমার ভারতের পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয়েও কিন্তু প্রভাব পড়বে। কেন? আজকে মমতা সরকার যদি 2 কোটি হিন্দুকে বসায়, তাহলে ওই হিন্দুগুলো মমতা ব্যানার্জিকেই ভোট দেবে, আর কাউকে ভোট দেবে না। তোমার কি মনে হয় মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দুদের কথা ভাবে? না, ওনারা শুধু ভোটের কথা ভাবে। সবাই আজকে বিজেপি কার কথা ভাববে? ভোটের কথা ভাববে শুধু। ঠিক আছে, আমি যতদিন চেয়ারে থাকবো ততদিন, এই হচ্ছে ব্যাপার। তো আজকে যদি 2 কোটিকে বসানো হয় পশ্চিমবঙ্গে, তাহলে এই 2 কোটি কি মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য কাউকে ভাববে না, কারণ ওরা এত সব জমি বাড়ি বিক্রি করে এখানে আসবে। ঠিক আছে, এবার যদি সরকার চেঞ্জ হয়ে যায়, তারা যদি তাড়িয়ে দেয়, সেই ভয়টা কাজ করবে তাদের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এরা কিন্তু আভ্যন্তরীণ যে বিষয়বস্তু পশ্চিমবঙ্গে, সেখানেও প্রভাব ফেলবে, সেই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। তো এইগুলো তখন ছোট ছোট আকারে লিখতে হবে, তবে এইগুলো হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, কর্মসংস্থান, রাইট? 6 নাম্বার কর্মসংস্থানে প্রভাব পড়বে, এখন ডাইরেক্ট এই কোশ্চেনগুলো হবে। এগুলো লেখা খুব একটা কঠিন হবে না, যদি তুমি ভারতের প্রভাব লেখো অটোমেটিক্যালি লিখতে পারবে। আমি আবার বলছি, আমি তোমাদের এইভাবে বোঝাচ্ছি, আমি ডাইরেক্ট কোশ্চেন নিয়ে আসতাম, আলোচনা করতাম, বেরিয়ে যেতাম, ধুমধাম আলোচনা করতাম, বেরিয়ে যেতাম। তখন তোমরা কোশ্চেন কমন না পেলে তখন আমাকেই গালাগালি করবে। তাই আমি এইভাবে করছি, পরে বলবে না স্যার আপনি তো করিয়েছেন ভারতের উপর প্রভাব, পশ্চিমবঙ্গ তো আসেনি স্যার। বুঝিয়ে দিয়েছি 1000 বার, এখনই বোঝাবো, বলবে আমি বোঝাবো। ঠিক আছে, কিন্তু লেখা নিজেকে শিখতে হবে। আমি তো নোট দেবই, কিন্তু নিজেকে শিখতে হবে। আর কেউ একজন জিজ্ঞাসা করলে স্যার কূটনৈতিক সম্পর্কের প্রভাব মানে কি? কূটনৈতিক সম্পর্ক মানে কি? মানে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বা কূটনৈতিক সম্পর্ক জিনিসটা হচ্ছে কথাবার্তার মধ্যে সম্পর্ক বজায় রাখাকে বলা হয় কূটনৈতিক সম্পর্ক।
ঠিক আছে। আজকে ধরো প্রত্যেকটা দেশ, ধরো এটা ইন্ডিয়া, ইন্ডিয়া, এটা ধরো বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, বাংলাদেশের একজন প্রতিনিধি এখানে অফিস নিয়ে বসে আছে, কোথায়? দিল্লিতে, ঠিক আছে। এনাকে বলা হয় অ্যাম্বাসেডর। বাংলাদেশের একজন প্রতিনিধি এখানে বসে আছে। যখন বাংলাদেশ সরকার কোন রকম কথোপকথন বলবে বা কিছু বলতে চাইবে ভারত সরকারকে, তখন এর থ্রু বলবে, এই অ্যাম্বাসেডর থ্রু বলবে। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়ার একজন প্রতিনিধি এখানে বসে আছে। তার মানে এই যে এই প্রতিনিধি বসে আছে, এরা কি করছে? এরা কথোপকথন বা আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে ভালো করছে, দুই দেশের সম্পর্ককে বজায় রাখছে, ব্যবসা বাণিজ্য করছে, স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখছে। তো এই জিনিসটাকে, এই যে সম্পর্ক কথোপকথনের মাধ্যমে, এক সেকেন্ড, কি হলো? কোথায় কি হলো? এক সেকেন্ড একটু দাঁড়াও তোমরা। ধোঁয়া আসছে কোথা থেকে এখানে? ওগুলো বন্ধ করো সব, একবার থেকে সব চালিয়ে দিচ্ছি, টানতে পারছি না। বোঝা গেছে কূটনৈতিক সম্পর্ক কি জিনিস? একটু আগে যেটা আলোচনা করছিলাম, কথোপকথনের মাধ্যমে দুটো দেশের মধ্যে যে সম্পর্ক বজায় থাকে সেটাই হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। ঠিক আছে ভাই, কেউ একজন জিজ্ঞাসা করছিলে। যা লাইভে আছো বলো। তাহলে এই কোশ্চিনটা আসলে লিখতে পারবে কিনা আমাকে বলো, কোশ্চিনটা যদি আসে লিখতে পারবে কিনা বলো। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, এখনই বলবে, পরে বলবে না স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। ভাই যা বলার বলো, আমি তোমাদের বোঝাবো। নিরাপত্তাজনিত ও প্রতিরক্ষা, নিরাপত্তাজনিত মানে হচ্ছে প্রতিরক্ষা বা নিরাপত্তাজনিত মানে বিষয়টা কি? এখন নিরাপত্তা মানে ভারতের সিকিউরিটির প্রভাব পড়বে। সিকিউরিটির প্রভাব মানে আজকে ধরো এটা হচ্ছে তোমার ভারতবর্ষ, এটা ভারতবর্ষ, এখানে বাংলাদেশ, এখানে পাকিস্তান। পাকিস্তান কি করবে? পাকিস্তানের যে সমস্ত জঙ্গি টেরোরিস্ট যা যা আছে, তারা এখন কি ডাইরেক্ট AK-47 নিয়ে বোমা নিয়ে ঢুকতে পারবে না, কারণ এই জায়গাটায় বসে আছে আমাদের আর্মিরা, এখান দিয়ে আর্মিরা বসে আছে, জিন্দেগিতে আসতেও পারবে না, প্লেন নিয়েও আসতে পারবে না, কারণ আমাদের এখানে রেডার বসে আছে, রেডারে এখান থেকে ধরা পড়বে যে না এই পাকিস্তান থেকে বিমান আসছে, এই আসছে। তাহলে এবার কি করতে পারে পাকিস্তান? ধরো বাংলাদেশে গভর্নমেন্টের ওপর পাকিস্তানের প্রভাব আছে, ISI পাকিস্তান এখানে লোক বসিয়ে রেখেছে, এটা বাংলাদেশের লোক পাকিস্তানকে ভালোবাসছে, তাই দুজনে দুজনে ভালোবাসা থাকলে কি হবে? অন্যজনের ক্ষতি চাইবে, তাই তো? তাহলে এখানে কি করবে? এরা ডাইরেক্ট এইভাবে তোমার এখানে পাঠাবে তোমার জঙ্গি, এরা এই বাংলাদেশ থেকে তোমার বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে ঢুকে যাবে তোমার জঙ্গি গোষ্ঠী বা টেরোরিস্ট। তাহলে কেন ঢুকতে পারবে? কারণ এই যে বাংলাদেশ, এর সাথে ভাই এখানে আমরা আটকাচ্ছি খুব ভালোভাবে, কিন্তু এখানে আটকানোর সিস্টেম নেই ভাই। আজকে বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া, ওপেন বর্ডার এরিয়া, ভাই লাখে লাখে গরু পাচার করে দিচ্ছে, আর একটা টেরোরিস্টকে পাচার করতে পারবে না?
লাখে লাখে গরু পাচার করে, তাহলে একজন টেরোরিস্টকে পাচার করতে কতক্ষণ লাগবে? একজন টেরোরিস্ট যখন তখন এখানে চলে আসতে পারে। এবার তার হাতে যদি 10 কেজি আরডিএক্স থাকে, তাহলে সে কি পরিমাণ এখানে ঘটাতে পারে তুমি ভাবো। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে নিরাপত্তা জনিত সমস্যা ঘটাতে পারে। আর প্রতিরক্ষামূলক মানে কি? প্রতিরক্ষামূলক মানে হচ্ছে ডিফেন্স। ভারতবর্ষ তার ডিফেন্সের জন্য কোন ইয়েটা করছে, এই জায়গাটায় শুরু ভাই। এটা হচ্ছে চিকেন নেক শিলিগুড়ি করিডোর। তাহলে এই জায়গাটায় যদি বাংলাদেশ এই দিক থেকে যদি তোমার এই জায়গাটা যদি সাপোর্ট না করে ভারতের হয়ে, তাহলে এখানে চায়না কি করবে? চায়নার সাথে কোনোদিন যদি যুদ্ধ বাঁধে, এই জায়গাটা সবাইকে কাটবে। এই জায়গাটা যদি সবাইকে কাটে, তাহলে চায়নার সাথে আমাদের সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, তাহলে আমাদের আর্মিগুলো কোথা দিয়ে যাবে? যেতে হবে বঙ্গোপসাগর হয়ে প্লেন নিয়ে। আর এখানে যদি চায়না দখল করে বসে থাকে আগেই, এখানে যদি ডিফেন্স সিস্টেম বসিয়ে রাখে, তাহলে ঢুকতেই তো পারবে না, এটা পুরো তো কানেকশন কেটে দেবে। তাহলে এবার তোমরা নোট দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে ভাই, দেখো বাংলাদেশের সংকটের কারণ কি, ভারতের উপর তার কি প্রভাব আলোচনা করো। এখানে আমি তোমাদের জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি। এখানে হাসিনা তোমরা পরপর একদম ওয়ান লাইন টাইপে করে দেওয়া আছে, তোমরা পয়েন্ট করেও করতে পারো, যেমন কি প্রভাব সেগুলো পয়েন্ট করেও দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রথমটা পয়েন্ট করে দেওয়া নেই, ওয়ান লাইন টাইপে দেওয়া আছে। হাসিনার ব্যক্তিগত কর্তৃত্ববাদ একসময় গণতন্ত্রের আইকন হিসাবে দেখা হয়েছিল, বছরের পর বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ নেতাকর্মী ভিন্ন মতামতদের গণগ্রেপ্তার হয়েছে, মানে ওই যে বিরোধী দলদের নেতাদের গণগ্রেপ্তার হয়েছে, এগুলো আলোচনা করলাম একটু আগে। ঠিক আছে, বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বিরোধী দলের নেতাদের কি করা হচ্ছে, জোর করে আন্দোলন, মানে যারা আন্দোলন করছে বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাদের গুম করে দেওয়া হতো, হওয়া করে দেওয়া হতো, এবং তার সাথে তাদের হত্যাও করা হতো। ঠিক আছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস সহ সংবাদপত্রের স্বাধীনতা, এনজিও সমালোচকদের উপর তোমার ক্র্যাকডাউন, অর্থাৎ তোমার যে সংবাদপত্রগুলো ছিল তাদের ঠিকঠাক ভাবে কথা বলতে দিত না তোমার শেখ হাসিনা সরকার। চাকরিতে পক্ষপাতমূলক কোটা ব্যবস্থা, চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা ছিল, এইগুলি সবই মিলেমিশে ফলস্বরূপ হয়েছে বাংলাদেশ ক্রাইসিস। এর কি প্রভাব রয়েছে? রাজনৈতিক প্রভাব, নির্বাচনে কারচুপি, সম্ভাব্য উদ্বাস্তুদের আগমন, নিরাপত্তা সমস্যা, ঠিক আছে, অর্থনৈতিক প্রভাব। তা যেইগুলো আলোচনা করলাম অ্যাজ ইট ইজ সেগুলো এখানে আছে। তবে আমি লাইন বাই লাইন বলিনি, আমি আবার বলছি, আমি তোমাদের এখান থেকে মুখস্থ করে নিয়ে তোমাদের পড়াচ্ছি তা কিন্তু নয়। ঠিক আছে, আমি দেখে দেখে পড়াচ্ছি তা কিন্তু নয়। আমি যে বলছি একদম পয়েন্ট ধরে ধরে কোশ্চিন বানাচ্ছি, তোমরাই পয়েন্ট বললে সেগুলো থেকে কোশ্চিন বানালাম, তেমনি তোমাদেরও কিন্তু বানাতে হবে। এইগুলো শুধু চোখ বুলাতে হবে তোমাকে নোটটা তৈরি করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা অবশ্যই পড়বে, এইটাই অবশ্যই কিন্তু পড়বে। এবার দেখো ভারতের বর্তমান প্রতিবেশী কৌশলের পরিণত কি বা ফলাফল কি। এই কোশ্চিনটা না অনেক বড় কোশ্চিন। ঠিক আছে, এটা বলতে পারো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট চোখ বোলাতে হবে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট চোখ বোলাবে। এটা আগেরটা যেমন মারাত্মক ইম্পর্টেন্ট, এটা একটু চোখ বোলাতে হবে। দেখো তোমরা যদি ভালো করে খেয়াল করো, এক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ইম্পর্টেন্ট না বলে এই না যে এটা পড়বেই না। আমি আবার বলছি, ইম্পর্টেন্ট না তা না, ব্যাপারটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু গুরুত্ব আছে। এটা হচ্ছে ভারতবর্ষ। এবার তোমরা দেখো এখানে আছে পাকিস্তান। ভাই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। ঠিক আছে, আজকে এখানে আছে চায়না, চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো? খারাপ। আজকে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো? খারাপ। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো? শ্রীলঙ্কার সাথে মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে খারাপ হয়, ডিপেন্ড করে কোন সরকার সেখানে আছে। ঠিক আছে, তো এটার সাথেও মোটামুটি ধরে নাও সম্পর্ক এভারেজে, অতটাও বেশি ভালো নয়। আচ্ছা, মালদ্বীপের সাথে তো বহুত বড় ঝামেলা হলো কদিন আগে। ঠিক আছে, মালদ্বীপের সাথে বহুত বড় ঝামেলা হলো, কিন্তু এই মোদি এসে একটু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার ফলে, লাক্ষাদ্বীপকে প্রমোট করার ফলে কিছু পরিমাণ পর্যটক সেখানে কম গেল, যার ফলে দেখা যাচ্ছে যে মালদ্বীপ এখন একটু ঠিক হয়েছে। কিন্তু মালদ্বীপের যে সরকার আছে সে 1 নম্বর বদমাশ সরকার। ঠিক আছে, ভারতকে দেখতে পারে না, অথচ ভারত প্রচুর পরিমাণে অর্থ শ্রীলঙ্কাকে দেয়, ইয়েকে দেয়। ঠিক আছে, তাহলে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের সাথেও ডিপেন্ড করে সরকারের উপর। কেপি ওলি সরকার থাকলে সম্পর্ক ভালো থাকবে, আর না থাকলে সম্পর্ক ভালো থাকবে না। ঠিক আছে, ব্যাস।
আর কি শুধু সম্পর্ক ভালো আছে ভাই ভুটানের সাথে, আর মায়ানমারের সাথে সম্পর্ক ভালো? মায়ানমারের সাথে না। কেন? মানে মায়ানমারের সাথে নিউট্রাল। কেন? কারণ মায়ানমারের উপর মারাত্মক প্রভাব রয়েছে চায়নার। ওখানে মায়ানমার অ্যাকচুয়ালি আর্মিরা রুল করছে, আর ওই আর্মিকে বসিয়েছে হচ্ছে চায়নার সংস্থা। ঠিক আছে, তাহলে এবার ভাবো চায়না কি করছে, মায়ানমারকে বসিয়েছে। চায়নার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, চায়না আজকে বাংলাদেশকে কিনে রেখেছে। মানে কিনে রেখেছে বলতে কি, শেখ হাসিনা সরকার থাকতে কিনতে পারেনি, তবে কিনে নেবে। চায়না শ্রীলঙ্কার ম্যাক্সিমাম টাকা ধার দিয়ে রেখেছে, শ্রীলঙ্কা যেটা জিন্দেগিতে কভার করতে পারবে না। ঠিক আছে, তার ফলে শ্রীলঙ্কা তার দ্বীপগুলোকে বিক্রি করবে চায়নার কাছে লিজে 99 বছরের জন্য বা 100 বছরের জন্য, এরকম ভাবে। ঠিক আছে, চায়নার প্রভাব রয়েছে মালদ্বীপের সরকারের উপর। তোমার চায়না দেখো কিভাবে ভারতকে ঘিরেছে ভাই, চায়না কিভাবে ভারতকে ঘিরেছে। সত্যি কথা বলতে আমরা তো অনেক সময় বলি যে চায়নার সাথে যুদ্ধ হলে আমরা উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো। ঠিক আছে, আমাদের আর্মি বহুত ডোকলাম যখন হলো, ঝামেলা হলো ভুটানের কাছে, ঠিক আছে, আমরা গিয়ে মারামারি করলাম, এই আমাদের আর্মি এত চায়না মেরে ফাটিয়ে দিল, আমাদের আর্মির বিশাল হাইট। ঠিক আছে, চায়না চারটেকে দেখে নেবে ভাই, যুদ্ধে এগুলো হয় না। ঠিক আছে, তোমার হাইট মানছি আমি, যেটা বাস্তব সেটাকে মানতে হবে। আমি আর্মিকে ভালোবাসি বলে আমি আর্মিকে বলবো যে এটা সব পৃথিবীর সব থেকে শক্তিশালী আর্মি, তার তো হয় না। ঠিক আছে, চায়নার কাছে যে লেভেলের অস্ত্র আছে, ঠিক আছে, ভারতকে দুদিনে হারাতে পারে। দুদিনে যে লেভেলের অস্ত্র আছে, যে পরিমাণ আর্মি আছে ওদের কাছে। কারণ একটা মিসাইল মারবে, একটা মিসাইলে মানে 50,000 সেনা মারা যাবে। তুমি কিভাবে, সেনারা কিভাবে মারামারি করবে বলো, মানে অ্যাটাক করবে? সব তো এখন মিসাইলের খেলা, সব মিসাইল, বন্দুক, ওয়েপেন্সের খেলা। ঠিক আছে, তাহলে চায়না কিভাবে আমাদের ক্যাপচার করে রেখেছে, তাহলে সবার সাথে আমাদের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে, এর প্রভাব কি, এটাই কোশ্চিন। বুঝতে পেরেছো? তাহলে চায়না, ভারতের সাথে তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে, এর পেছনে একমাত্র কারণ হচ্ছে চায়না। তাই এটা নিয়ে কারণ দিয়েছে, এর শুধুমাত্র চায়না কারণ না, আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটাও কিন্তু এর পেছনে দায়ী। ঠিক আছে, ভারতকে অবশ্যই এমন কিছু পন্থা ইউজ করতে হবে যেটা চায়নাকে কাউন্টার করতে পারে। ঠিক আছে, চায়নাকে কাউন্টার। ভারতের অনেক ফল্ট আছে, আমি একটু আলোচনা করার বিষয়, কোশ্চিন তো তোমাদের দেবই, কিন্তু এইগুলো জেনারেল নলেজ বাড়াবে ভাই। ঠিক আছে, আজকে তুমি ভাবো, খুব ভালো করে একটু ভাবো, শান্ত মাথায় ভাবো, বাংলাদেশের সরকার শেখ হাসিনা এত ভালো লোক ছিল, ভারতের সাথে এত ভালো সম্পর্ক। ঠিক আছে, এই দেশের উপর দিয়ে রেল নেওয়ার পারমিশন দিয়ে দিয়েছিল, গ্যাস পাইপ নেওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে শেখ হাসিনা থাকলে আমাদের কোনো প্রবলেম হতো না। তাহলে এই দেশের শেখ হাসিনাকে প্ল্যানিং করে এখান থেকে সরানো হবে, একটা দেশে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া, মানে বুঝতে পারছো? আর্মিরা কিছুই করছে না, বন্দুক নিয়ে বসে আছে, কে তুমি যাও তো ইন্ডিয়ান পার্লামেন্টে যাও, পশ্চিমে 10 কোটি লোক যাক, 10 কোটি লোককে 2 মিনিটে শুইয়ে দেবে। ঠিক আছে, 10 কোটি লোককে 2 মিনিটে শুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে নর্মাল মানুষদের আর কি, আর্মির। তাহলে সেখানে আর্মি কিচ্ছু বললো না, চুপ, আর আর্মি বলছে আপনি চলে যান। ঠিক আছে, এই এত আধ ঘন্টা টাইম দিয়েছে, চলে যান। তাহলে এই প্ল্যানিংটা একদিনের নয় ভাই, বহুদিন আগে থেকে হচ্ছিল। তাহলে তার খবর কার জানা উচিত ছিল? রয়ের জানা উচিত ছিল, র বা আমাদের যে সমস্ত এজেন্সিগুলো আছে। তাহলে শেখ হাসিনা সরকারকে আগে থেকে ইনফর্ম করা উচিত ছিল যে আপনার বিরুদ্ধে এরকম প্ল্যানিং চলছে, আমেরিকা করছে বা পাকিস্তান করছে বা আপনার দেশের মধ্যে এইরকম সংস্থা রয়েছে যারা করছে। তাহলে শেখ হাসিনা আগের থেকে কি করতে পারতো? সেগুলোকে কাউন্টার করতে পারতো। তাহলে ভাবো আজকে যারা প্রতিটা দেশে, পৃথিবীর প্রতিটা দেশে আমাদের এজেন্ট আছে, কিন্তু এরা বসে বসে কি করছে? এরা জানাতেই পারলো না যে এরকম শেখ হাসিনার বিরুদ্ধে প্ল্যানিং চলছে। যদি শেখ হাসিনা আজকে থাকতো, তাহলে আজকে কি আমাদের পড়তে হতো যে আমাদের এই সমস্যা হবে? আগে থেকে ইনফর্ম করতে হতো শেখ হাসিনাকে। আইবি এদের ফল্ট। তাহলে ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ আছে এদের অনেক বেশি স্ট্রং করতে হবে, এদের ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক পাওয়ার যেগুলো আছে সেগুলোকে অনেক বেশি স্ট্রং করতে হবে, এবং চায়নাকে কাউন্টার করার জন্য যা যা করা উচিত তাই করতে হবে। কারণ এটা একটা বিগেস্ট
থ্রেট। পাকিস্তান আমাদের কাছে থ্রেট নয়, পাকিস্তান আমাদের কাছে সমস্যা নয়, ঠিক আছে? পাকিস্তান এমনি দমে গেছে। সমস্যা হচ্ছে চায়না। আজকে ইউনাইটেড নেশনে আমাদের পার্মানেন্ট মেম্বার করতে দিচ্ছে না কে? চায়না। কারণ ফ্রান্স বলো, ইংল্যান্ড বলো, ইউএসএ পর্যন্ত বলো, আর রাশিয়া তো সবসময় আমাদের সাথে আছেই, সবাই আমাদের পারমিশন দিয়েছে যে না আমরা পার্মানেন্ট মেম্বার হতে পারি, কিন্তু একমাত্র ব্যাঘাত ঘটাতে চায় না। কারণ চায়না এখানকার পার্মানেন্ট মেম্বার, আর পার্মানেন্ট মেম্বারদের কাছে কি থাকে? ভেটো পাওয়ার। আর ভেটোর অর্থই হচ্ছে যেখানে চায়না নিষিদ্ধ ঘোষণা করবে যে না আমরা চাই না, সেই রেজুলেশনই পাস হবে না ইউনাইটেড নেশনে। পার্মানেন্ট মেম্বাররা যদি ভেটো পাওয়ার ইউজ করে ফেলে তাহলে সেখানে রেজুলেশনই পাস হবে না, যার ফলে ভারতবর্ষ হতে পারছে না তোমার ইউনাইটেড নেশনের তোমার পার্মানেন্ট মেম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো এগুলো একটু বুঝতেই হয়। তোমরা হয়তো অনেকে ভাবছো কি স্যার আমেরিকা, কি স্যার ইউনাইটেড নেশন, কি স্যার রয়ের কথা বলছেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, তোমাকে বুঝতেই হবে এইগুলো, ঠিক আছে? এগুলো ব্যাপার, এগুলো না বুঝলে তুমি বুঝবে কিভাবে যে ভারতের সাথে সম্পর্ক, কোন দেশে কিরকম সম্পর্ক, কি বিষয়, কি বৃত্তান্ত। আজকে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে, এর পেছনে মূল কারণ কি? তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে চায়না, কারণ চায়না পুরো ভারতবর্ষকে ঘিরছে। আর শুধু নট অনলি চায়না, তার সাথে সাথে ভারতের আভ্যন্তরীণ কিছু বিষয়বস্তু আছে। এক হচ্ছে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা, ঠিক আছে? গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে কি? সেকেন্ড, গোয়েন্দা বিভাগের ব্যর্থতার পর সেকেন্ড, ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ার সেরকম ভালো নয়। ভারতবর্ষের বাজেটে সেই রকম ভাবে এই ডিফেন্স বা প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে ফোকাসই করা হয় না, মানে অর্থই দেওয়া হয় না। তা কিভাবে হবে? আজকে পাকিস্তানে আমাদের রয়ের এজেন্ট আছে, সে কি না খেয়ে মারা যাবে নাকি দেশের জন্য ভাববে? ভাবো তো। এই বিষয়গুলো আলোচনা করতেই হবে। তো সেটাই হচ্ছে আমাদের কোশ্চিনের বিষয়। ভাই আবার বলছি, তোমরা কিন্তু নর্মাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ না, একদম নিজেকে নর্মাল ভাববে না। এসআই এর লেভেল জানো? এসআই এর মারাত্মক লেভেল, ঠিক আছে? ও যে ডিউটি অফিসার, মানে ও যা বলবে তাই। ও যদি একবার লিখে দেয় যে না এই স্পটে এই ঘটনা ঘটেছিল এবং সাইন করে দেয়, এবং সেটা যদি এফআইআর রেজিস্টার হয়ে যায়, ঠিক আছে, এসপি পর্যন্ত সেইটার উল্টো পাল্টা করতে পারবে না। এসপি তোমাকে প্রেশার ক্রিয়েট করতে পারে, না এটা হবে না, এটাকে চেঞ্জ করো, কিন্তু তুমি যতক্ষণ না পর্যন্ত সেটাকে চেঞ্জ করবে, তোমার মানে ফিল্ড অফিসার যে থাকবে, যে দেখেছে কোথায় মার্ডার হয়েছে, কোথায় মার্ডার ওপেন পড়ে রয়েছে, কোথায় তোমার হাড়ি ঘটি পড়ে রয়েছে, লিখেছে যে, সে হচ্ছে ফিল্ড অফিসার, এবং সে যতক্ষণ না পর্যন্ত নিজে সাইন করে চেঞ্জ করবে, কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তোমরা এসআই হয়ে ভাবছো, অনেকে ভাবছে এসআই হয়ে বন্ধু নিয়ে দৌড়ে বেড়াবো সবসময় আসামি পেছনে, না, লিখতে হবে। এই লেখাপড়া কোনদিন ছাড়বে না তোমার পেছন। যদি এসআই হও, বসে বসে লিখতে লিখতে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদের অফিসার হতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা রাখতে হবে, অনেক কিছু জানতে হবে। এসআই থেকে অনেকে অনেক বড় বড় পদে চলে যায়, যারা ভালো লেভেলের কাজ করে। কেউ গোয়েন্দা বিভাগে চলে যায়, কেউ তোমার আরো অনেক সিক্রেট বিভাগে চলে যায়, ভালো লেভেলে কাজ করতে পারলে চোখে আসবে তবে। হ্যাঁ, এবার তুমি সারাদিন এসআই হয়ে রিল বানাচ্ছ, তাহলে তোমাকে কে আর গোয়েন্দা আইবিতে নেবে বা ইয়েতে নেবে? ঠিক আছে ভাই, তাহলে এটা এখানে দেখো, তাহলে এখানে ভারতের বর্তমান প্রতিবেশী কৌশলের পরিণতি কি এবং এর ফলাফল কি। তার মানে বর্তমান প্রতিবেশী কৌশল বলতে এই যে প্রতিবেশী দেশের সাথে আমাদের রিলেশনশিপ, সেটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? এবং এই কৌশলের পরিণতি কি সেটাই। এটা পুরো নেট থেকে যেভাবে তোমাদের আছে সেইভাবেই আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি, তোমরা সেইভাবে দেখতে পারো, ঠিক আছে? বাংলাদেশের সাথে সম্পর্কে টানাপোড়েন, 15 বছর ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ এখন সংকটে। ভারতের উত্তর পূর্বকে সুরক্ষিত করতে ঢাকার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান অস্থিতিশীলতা এই সম্পর্ককে বিপন্ন করে তোলে। শেখ হাসিনার প্রস্থান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক বিস্তারিত তথ্যের জন্য আছে, এটা নিবন্ধটা পড়ুন, এটা দরকার নেই, তোমার শুধু একটু মাথায় রাখবে তোলে পর্যন্ত, ঠিক আছে ভাই? তোলে। আচ্ছা, পাকিস্তানের সাথে অবনতি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে জম্মু কাশ্মীর আগস্ট 2019 পরিবর্তনের পর থেকে পাকিস্তান প্রায় সম্পূর্ণভাবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে উত্তেজনা বেড়েছে। মানে তোমরা জানো যে 2019 সালে জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে, এবং তারপর থেকে কিন্তু উত্তেজনা দিন দিন বেড়েই গেছে, কমে আননি, ঠিক আছে? নেপালের সাথে বর্ধিত অবিশ্বাস, নেপালের যে সরকার রয়েছে তাদের সাথেও আমাদের সম্পর্ক সেভাবে ভালো নেই। ভারত বিরোধী মনোভাব গড়ে উঠছে শ্রীলঙ্কা, মালদ্বীপ,
ভুটানের ভারতে অনুভূত হেক্টরিং এবং জাতীয়তাবাদ বক্তব্য নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে তোমাদের একটু পড়তে হবে। ক্লিয়ার? এবং কি করা উচিত? নরম কূটনৈতিক অবলম্বন করুন, মানে অবলম্বন করতে নরম কূটনৈতিক যে ব্যবস্থা বা যে সফট ডিপ্লোম্যাটিক পাওয়ার সেটাকে ইউজ করতে হবে। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, শিক্ষাগত সম্পর্কে জোরদার করতে হবে, শিক্ষাগত দিকটা জোরদার করতে হবে, ধর্মীয় আধিক্য হ্রাস করতে হবে। এই যে যদি বিজেপি সরকার স্বাধীন হিন্দু হিন্দু করে, তাহলে মুসলিম দেশগুলো ভাববে যে না এই দেশটা হিন্দু দেশ। ঠিক আছে, যদিও এখানে প্রচুর পরিমাণে মুসলিম আছে, তো সেইগুলোও কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলছে। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো তোমাদের একটু লিখতে হবে, এবং এটা ছোট কোশ্চিনের মধ্যে, তোমাদের কিন্তু বড় আকারে আসবে না, আমি আবার বলছি বড় আকারে আসবে না, তাই এটা ছোট করেই তোমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে, আর কিছু না। কারণ এটা বড় করে লিখতে গেলে 40 নম্বরের কোশ্চিন হয়, একদম পুরো বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক ডিটেলসে লিখতে হবে, অনেক ব্যাপার আছে যেটা তোমাদের কোনোদিনই আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? চলো তাহলে এবার আমি এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মেন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আমি বলে দিয়েছি। লাস্টের কোশ্চেন যেটা বললাম সেটা শুধু একটু চোখ বুলিয়ে নেবে। এবার একটা কোশ্চেন আমি তোমাদের একটু আলোচনা করি, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সামাজিক মাধ্যম, সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া কি, এর ভালো ও খারাপ দিক আলোচনা করো। 2018 সালের কোশ্চেনেও কিন্তু এসেছিল। ঠিক আছে, খারাপ দিক আলোচনা করো। এটা তোমাদের বাংলার প্রতিবেদন, ইংলিশের রিপোর্ট রাইটিং ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কি জিনিস, এর ভালো এবং খারাপ দিক আলোচনা করো। এইটা তোমাদের কোশ্চেন দিলাম, তোমরা এটা লিখে পাঠাবে, লিখে রেডি রাখবে। যে কোনো জিনিস ডেসক্রিপটিভ নোট, ডেসক্রিপটিভ লেখার পেছনে আমি আগের দিনই আলোচনা করছিলাম। এক হচ্ছে কি প্রেজেন্টেশন, ঠিক আছে, উপস্থাপন। উপস্থাপন, উপস্থাপন মানে তুমি কিভাবে খাতাটা প্রেজেন্ট করছো। এক ডিপেন্ড করে তোমার হ্যান্ড রাইটিং এর উপর। ঠিক আছে, হ্যান্ড রাইটিং ভালো থাকলে নাম্বার এমনি বাড়বে ভাই। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাপ, মানচিত্র, ম্যাপ অ্যান্ড পয়েন্টিং। ঠিক আছে, পয়েন্টস ম্যাপের মাধ্যমে এবং পয়েন্টস ইউজ করতে হবে যদি উপস্থাপন ভালো করতে হয়। এক হ্যান্ড রাইটিং, দ্বিতীয় হচ্ছে ম্যাপ ইউজ করতে হবে আর পয়েন্টস ইউজ করতে হবে, তবে উপস্থাপন ভালো হবে। ঠিক আছে, ক্লিয়ার? 3টে জিনিস বলেছিলাম, একটা হচ্ছে ম্যাপস যদি প্রয়োজন হয়, আর হচ্ছে তোমার পয়েন্টস ইউজ করতে হবে। এই 3টে জিনিস করো, দেখো খাতার লেভেলই বেড়ে যাবে, উপস্থাপন জিনিসটাই বেড়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হয় ডেসক্রিপটিভ নোট, একটা হচ্ছে উপস্থাপন তো তুমি এই 3টে জিনিসের মাধ্যমে করলে, আরেকটা হবে ডেটা। ঠিক আছে, ডেটা না থাকলে হবে না ভাই, লেখা যতই ভালো লেখো ডেটা থাকতে হবে তার মধ্যে, কোশ্চিন বুঝে তার মধ্যে ডেটা দিতে হবে। ঠিক আছে, তাহলে ডেটার মধ্যেও তোমার কি থাকবে, এক হচ্ছে স্ট্যাটিক ডেটা। স্ট্যাটিক মানে যেটা তুমি ডাইরেক্টলি যেটা গেইন করবে বই থেকে, বুক ডেটা। ঠিক আছে, আমি লিখছি বুক ডেটা, বই থেকে যে ডেটাটা পাবে। এই যে আমি বারবার করে বলি, ফটফট করে বলে দিচ্ছি যে বাংলাদেশের 4096 কিলোমিটার, তোমরাও জানো পশ্চিমবঙ্গের সাথে 2210 কিলোমিটার বর্ডার। ঠিক আছে, আজকে এত পরিমাণ কয়লা উৎপাদন হয়েছে, বা তোমার এই রাজ্যগুলো রয়েছে, এগুলো কোথা থেকে বলছি, কারণ আমি এগুলো জানি, এই ডেটাগুলো তোমাকেও সেগুলো জানতে হবে। আর এগুলো তোমার প্রিলিমিনারির জন্য যেগুলো তুমি ভালো করে পড়ো ডিটেলসে, সেই ডেটাটাই তোমার এখানে কাজে লেগে যাবে। ঠিক আছে, তাহলে বইয়ের ডেটা, আর একটা হচ্ছে কারেন্ট ডেটা, এগুলো জানতে হবে। কারেন্ট ডেটা আমি তোমাদের লিখিয়ে দেবো,
ঠিক আছে, কারেন্ট ডেটা। ধরো কয়লা উৎপাদনে কি সমস্যা হচ্ছে, তাহলে বর্তমানে কয়লা কত উৎপাদন হচ্ছে সেগুলো জানতে হবে, কারেন্ট ডেটা, তবেই এগুলো হবে, তবেই একটা আদর্শ ডেসক্রিপটিভ নোট লিখতে পারবে। ঠিক আছে, এই যে যারা প্রিমবেল নিয়ে লিখলো আগের দিন, দেখবে অনেকে লিখেছে যে প্রিমবেল সম্পর্কে এই ব্যক্তি পালকিওয়ালা এই কথা বলেছে, ঠিক আছে, ভার্গব এই কথা বলেছে। তো এই জিনিসগুলো বা প্রিমবেলের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো কি, এগুলো ডেটা কোথা থেকে পাচ্ছ, হয় বই থেকে পাচ্ছ নাহলে কারেন্ট ডেটা থেকে পাচ্ছ।